সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। ফাইজারের টিকার জরুরি অনুমোদন, কোভ্যাক্স থেকে প্রথম চালান আসছে রোববার। ঘূর্ণিঝড় ইয়াসের আঁচে ক্ষতবিক্ষত উপকূলের 6টি জেলা, পশ্চিমবঙ্গে তলিয়েছে 2000 গ্রাম। আধ্যাত্মিক গুরু পরিচয়, 100 কোটি টাকা লুট, ধরা পড়ল কথিত দাদা ভাই। এবং শিক্ষার্থীদের চাপে নথি স্বীকার, পরীক্ষা দিতে পারবে না আবরার খুনের আসামি। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানের সাথে রয়েছে রহমান রাশেদ। করোনার প্রকোপ এবং সংক্রমণ নিয়ে যেভাবে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছিলেন, একটা আশঙ্কা ছিল যে ঈদের পরবর্তীতে সংক্রমণ বাড়তে পারে কিনা। সামগ্রিকভাবে সারা দেশের যে চিত্র, ঈদের আগে যে সংক্রমণের হার যতটুকু নেমে এসেছিল, ঈদের পরে কিছুটা বেড়েছে, সেটা সত্য কথা। তবে সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো, সেখানে সংক্রমণের হার অত্যধিক বেশি। যেমনটা সংবাদ মাধ্যমে এসেছে, চাঁপাইনবাবগঞ্জে গত 4 দিনের রিপোর্ট যা বলছে, তাতে করে সংক্রমণের হার চাঁপাইনবাবগঞ্জে অন্তত 62% পর্যন্ত সংক্রমণের হার বৃদ্ধি পেতে দেখা গেছে, যেটা কিনা এখন পর্যন্ত সারা বাংলাদেশে বোধহয় রেকর্ডের পর্যায়ে পড়ে। এবং চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন পালিত হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী বেশ কিছু জেলা থেকে আমরা রিপোর্ট পেয়েছি, যাতে করে দেখা যাচ্ছে যে সংক্রমণের হার ওই জেলাগুলোতে তুলনামূলক বেশি। আজ দুপুরে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি এও বলেছেন যে দেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেখানে যদি করোনা সংক্রমণের হার আরও বাড়ে, প্রয়োজনে সেখানে লকডাউন দেওয়া হবে। আমরা সেই বক্তব্য একটু দেখে আসতে চাই, তবে তার আগে জানিয়ে রাখি যে আজকের এই বিষয়ে জেলায় জেলায় সংক্রমণের যে দুশ্চিন্তা, আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু, সেটা নিয়ে আমরা 1 ঘন্টা কথা বলবো। আমরা বিশেষজ্ঞ অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, শুরুতেই তাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি। এবং পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ বিএসএমএমইউ, আমাদের সাথে ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি ICDDRB। আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জ ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। রাজশাহী থেকে যুক্ত হয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক। আপনাদের অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তার বক্তব্য একটু শুনে আসতে চাই, তারপর মূল আলোচনায় চলে যাচ্ছি। গতকালই আমরা দোহারে দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের একটা বিপুল সংখ্যক শ্রমিক এখানে এসেছিলেন এবং যারা সংক্রমিত ছিলেন, এবং তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে কোয়ারেন্টাইনে রেখেছি। তো সীমান্ত এলাকার যে সমস্ত জেলাগুলোতে অতি বেশি সংক্রমণ আছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা লকডাউন করে দিয়েছি এবং বাকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা করছি। লকডাউন করার কোনো পরিকল্পনা আছে নাকি? যদি বাড়ে প্রয়োজনে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা নেব। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সেটা আমরা দেখাতে চেষ্টা করলাম। আমরা শুরুতে চাঁপাইনবাবগঞ্জে চলে যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী, স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন চলছে, গত 4 দিনের যে রিপোর্ট, তাতে করে 62% মতো সংক্রমণের হার। কি কি কারণকে দায়ী করছেন এবং আপনাদের পর্যবেক্ষণ কি বলছে যে কেন এরকম পরিস্থিতি? আসলে চাঁপাইনবাবগঞ্জের যে সংক্রমণ, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমার সীমান্তবর্তী একটা জেলা, তার 3 দিকেই সীমান্ত রয়েছে। এই সীমান্তবর্তী হওয়াতে আমরা ঈদের আগে থেকে একটা আশঙ্কা করেছিলাম যে ঈদ এবং ঈদ পরবর্তী সময় হয়তো বা সংক্রমণ বাড়তে পারে। আপনি জানেন যে আমার চাঁপাইনবাবগঞ্জে ঈদের আগে হওয়ার পর জনগণের মধ্যে একটা শৈথল্য ভাব চলে এসেছিল স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। ঈদের সময় বহু জনগণ চাঁপাইনবাবগঞ্জে আসছে। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ সারা বাংলাদেশে
কাজ করেন, বিশেষ করে রাজমিস্ত্রি, ধান কাটার কাজ এবং কক্সবাজারেও তারা কাজ করে থাকেন। এই মানুষগুলো ঈদে চাঁপাইনবাবগঞ্জে ফিরে এসেছেন। বড় সমস্যা যেটা হয় যে জনগণের মধ্যে সেই স্বাস্থ্যবিধিটা ঠিক সেভাবে তারা মানে না, যার ফলে আমরা ঈদের পরবর্তীতে প্রথম যে এটা খেয়াল করি যে 18 তারিখে আমাদের সংক্রমণ 1,39% হয়ে যায়। সেই সময় আমরা একটা করছিলাম যে একটা স্পেশাল লকডাউন আমরা যেতে পারি কিনা। এইটা 24 তারিখের দিকে এসে দেখি যে 55% চলে আসে। তখন আমরা মন্ত্রী পরিষদের বিভাগের সাথে যোগাযোগ করি, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে। এলাকা আমার চাঁপাইনবাবগঞ্জ, এখানে সংক্রমণের হার অ্যাবভ 50%। এই সময় যদি আমরা এখানে যদি স্পেশাল একটা লকডাউন তো চলছে, সারা দেশে চলছে, এই যে লকডাউনটা যদি আমরা না দিই, এখান থেকে জনগণের যদি অবাধ বিচরণ হয়, তাহলে এই সংক্রমণটা সারা দেশে ছড়ায় পড়বে। এর পরিপ্রেক্ষিতে আমরা এই লকডাউন দিতে বাধ্য হই। লকডাউন বলতে আমরা কঠোর লকডাউন, যেটাকে আমরা বলতেছি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো জনগণ অন্য ডিস্ট্রিক্টে যাবে না এবং অন্য ডিস্ট্রিক্ট থেকে কোনো জনগণকে আমরা চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকতে দিব না, এবং সমস্ত দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সবাই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অকারণে কোনো রকম জটলা করা যাবে না। এটাই আমরা লক্ষ্য রেখেই আমরা এই স্পেশাল ধরনের লকডাউনই বলেন বা কঠিন লকডাউন, এই দিকে আমরা লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ ইতিমধ্যে আছে, তার হয়তো একটা ফলাফল দেখা যাবে। সামনে আমের মৌসুম, আমের মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আম তো মানুষ কিনে বা বাগানে থেকে আম সংগ্রহ করার জন্য নিশ্চয়ই মানুষের কোনো একটা প্রচেষ্টা আমরা দেখব সামনে। সেটা কিভাবে এই নজরে রাখা যাবে এই সংক্রমণের হার থেকে, এই যে মানুষে যাতে না ছড়ায় করোনা, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বা কি কৌশল ধরে আসলে আগানো উচিত হবে? আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জে আমের 3টা বড় হাট আছে। একটা হচ্ছে রহনপুর, একটা হচ্ছে কানসার, আর একটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর। এখানে কিন্তু আমরা কোনো আমের হাট লাগাতে দিই নাই। আমরা যেটা করতেছি যে আম অবশ্যই যেটা বিক্রি হবে সেটা অনলাইনের মাধ্যমে, এবং যে আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ম্যাঙ্গো ট্রেনের শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এই ম্যাঙ্গো ট্রেনের মাধ্যমে আমরা রহনপুর থেকে শুরু করে আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে আম কালেকশন করে এটা সরাসরি ঢাকার বাজারে চলে যাবে। এবং আম যারা কিনবে, তারা অনলাইনে কিনতে পারেন, বা আমাদের জেলা প্রশাসন যে একটা হেল্প ডেস্ক করছে তার মাধ্যমে তারা সরাসরি বাগান থেকে আম কালেকশন করে সেটা অবশ্যই আপনার মাধ্যমে দেশের সমস্ত অঞ্চলে বিতরণ হবে। এখানে কোন রকম হাটের মাধ্যমে আম বিতরণের কোনো আমরা ব্যবস্থা এই মুহূর্তে রাখি। অনেক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের চিত্র দেখলাম। রাজশাহীর কি অবস্থা একটু জানতে চাই। ডেপুটি সিভিল সার্জন আমাদের সাথে রয়েছেন ডাক্তার রাজিউল হক। ডাক্তার রাজিউল হক, রাজশাহীর কি অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে আমরা প্রথম পর্যায়ে একটা পার করেছি, এখন দ্বিতীয় ঢেউয়ের কবলে। এর মধ্যে আবার একটা ঘূর্ণিঝড় পার হলো, এর মধ্যে আবার আমের মৌসুম যেটা আলোচনা হচ্ছিল, এর মধ্যে তৃতীয় ঢেউয়ের দুশ্চিন্তা করছি। আসলে সবকিছু মিলে আমাদের রাজশাহী শুধু না, আমাদের সীমান্ত পর্যায়ে যে সকল জেলাগুলোতেই আসলে সকল পরিমাণ দুশ্চিন্তা থাকে। আর বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন মহোদয় উনি খুব সুন্দর করে কিছু তথ্য তুলে ধরেছেন। সেটারই ফলশ্রুতিতে কিন্তু যেহেতু ঈদ পরবর্তী বা যেহেতু ইন্ডিয়াতে আমাদের দেশের মানুষজন ছিলেন, তারা আবার ফেরত আসছেন, সেটারই ফলশ্রুতিতে কিন্তু রাজশাহীতেও কিছু কিছু মানুষ, এটারই আমরা দুশ্চিন্তা থাকছেই। আর ঈদ পরবর্তী কিছু সময় এই তখন মানুষ আসা যাওয়া, এটা একটা ফ্যাক্ট ছিল। আসলে ঈদ পরবর্তী যদি কয়েকদিনের আমি যদি তথ্য চিন্তা করি, এটা কিন্তু ফ্লাকচুয়েটিং, যে কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে বা কন্টিনিউয়াস কমে যাচ্ছে এরকম কিছু না। আমাদের ঈদের আগে কিন্তু তবে একটা স্ট্যাটিক ছিল, তার পরবর্তীতে অ্যাকচুয়ালি কখনো 14 বা 15%, 17% এরকম আমরা পেয়েছি। গত 5-6 দিনেই বিশেষ করে 19 বা 18% থেকে শুরু করে 42% পর্যন্ত ওঠানামা করেছে, কিন্তু ফ্লাকচুয়েটিং। কখনো এরকম না যে আজকে 17, কালকে 25,
তারপরের দিন 35, তারপরের দিন 42, এরকম না। 17, কখনো দেখাচ্ছে যে 22 হয়ে যাচ্ছে, কখনো 33, আবার 25, তারপরে আবার 42, আবার 37, এরকম ওঠানামা করেছে। কিন্তু আমাদের রাজশাহী মেডিকেলে, যেহেতু উত্তরবঙ্গের অনেক বড় একটা মেডিকেল, এবং সেখানে শুধু রাজশাহীর মানুষ না, এখানে চাপাই, নাটোর, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা বা অনেক জায়গা থেকেই কিন্তু রোগী আসে, এবং করোনা রোগীগুলো কিন্তু অনেক এখানে আসছে। শুধু মাত্র রাজশাহী সিটি কর্পোরেশন অথবা রাজশাহী জেলা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু এই পার্সেন্টেজের হারটা কিন্তু এত বেশি না। যে রোগীরা করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে আসছে তাদের মধ্যে কি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বেশি পাওয়া যাচ্ছে, না কোন ভ্যারিয়েন্ট বেশি পাচ্ছেন আপনারা? এই ভ্যারিয়েন্টটা কিন্তু আমাদের এখানে যে ভারতীয় ভ্যারিয়েন্ট কনফার্মলি আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় এখন পর্যন্ত আমাদের কাছে এরকম তথ্য আসেনি যে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে। কিন্তু করোনা রোগী তো যেহেতু আসছে, আমাদের সিটি কর্পোরেশনও যেহেতু এখানে এখন পর্যন্ত প্রায় 20%, যেখানে 6 থেকে 7% ছিল সেখানে 20%, জেলাগুলোতে অনেক কম, সেখানে 13% বা 14 বা 15 এরকম পড়ে, লেস দেন 20 হিসেবেই আছে। কিন্তু যেহেতু এখানে ওভারঅল সকল রোগী আসছে কন্টিনিউয়াসলি আমাদের হাসপাতালে, কন্টিনিউয়াসলি আজকেও যেরকম প্রায় 172 জন পেশেন্ট ছিল বিভিন্ন জেলা থেকে আগত। এখন সেখানে আমাদের চাপের কিন্তু রোগী গতকালকে যেমন 9টা পেশেন্ট ছিল আমাদের। তাই এরকম আর কি, যেহেতু বিভিন্ন জেলা থেকে রোগী আসছে, তাদের অ্যাটেন্ডেন্ট, আত্মীয় স্বজনরা ঘোরাঘুরি করছে, যাওয়া আসা করছে, বা তারা রাখতে আসছে, তাদের কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে পরবর্তীতে পজিটিভ পাওয়া যাচ্ছে, এদের মাধ্যমে আবার অনেকগুলো রোগী আসছে। সেই জন্য আমাদের আসলে ওভারঅল রাশির উপরেও তো একটু দুশ্চিন্তা পড়ছেই। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের সচেতনতা কেমন? কেননা আমরা যতটুকু খবর পাই যে ঢাকার বাইরের মানুষ অনেকেই উদাসীন, করোনা নিয়ে তারা যথেষ্ট সচেতন নন। এখন পর্যন্ত তারা কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন বা সচেতনতার জায়গা তৈরি হয়েছে বলে মনে করেন? রাজশাহী এই দিক থেকে আমি একটু মনে করবো একটু ব্লেসড। অপেক্ষিত জনগোষ্ঠী কম, জনসমাগম কম, এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন না, শিক্ষা প্রতিষ্ঠান নগরী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই বন্ধ। বেশিরভাগই মানুষ শুধুমাত্র যেগুলো বেসরকারি বা সরকারি কিছু কিছু প্রতিষ্ঠান খোলা আছে, চাকরিজীবীরা তারাই কিন্তু বেশিরভাগই বের হন। আর তাছাড়া বিশেষ করে এলাকা বা বাসার আশেপাশেই যারা থাকেন সেগুলোর সংখ্যা কিন্তু অনেক কম। এই দিক থেকে আমরা মানে একটু সেফ সাইডে। কিন্তু এটা আপনার সত্য কথা যে বেশিরভাগেরই যে কয়জনই বাইরে থাকুক না কেন, আর বিশেষ করে এখন যেহেতু এই লিচুর সিজন, আমের সিজন, এই সময়টাতে একটু মানুষ যাতায়াত করে বেশি, বিশেষ করে চাপায়ে, রাজশাহীর ভিতরে বিভিন্ন বাজার টাজারে যাওয়া আসা করছে বেশি। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এটা কিন্তু প্রতিদিন আমি যদি শুধুমাত্র মুখের কথায় না বলে আমি বাস্তব চিত্র দেখি, আমি কিন্তু আমার বাসার আশেপাশের গলিতেই আমি কিন্তু পেয়েছি মিনিমাম প্রতিদিন 1 থেকে 2 বার করে হলেও আমি পুলিশের আনাগোনা দেখি, করে রাস্তাগুলোতে মাইকিং করতে করতে যাই, মোড় থেকে মানুষকে বলে বাসায় যেতে বলে, বা সেই তৎপরতাটা আপনার চোখে পড়েছে 2 থেকে 3 জন স্টে না করে। আচ্ছা, থাকুন, আমাদের সাথে আলোচনা চলছে, নিশ্চয়ই আমরা যাব আপনার কাছে আরো একবার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান শুনছিলেন, এবং সেই সাথে ডক্টর আনোয়ারুল ইকবালও আমাদের সাথে আছেন। আশা করি দুজনই শুনেছেন। অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আসি। যে আশঙ্কা করছিলেন আপনারা বা বিশেষজ্ঞরা যে মতামত দিচ্ছিলেন যে ঈদের পরবর্তী যে সময়টা, সেই সময় সংক্রমণের হার মাত্রাতিরিক্ত হতে পারে বা বেড়ে যেতে পারে, সেই আশঙ্কাই কি সত্যি হচ্ছে? হ্যাঁ, দুর্ভাগ্যজনক আসলে, কিন্তু সে আশঙ্কাটি এখন পর্যন্ত আংশিক সত্য। এবং আমার আশঙ্কা, আজকেও আবার আশঙ্কাটিকে আবারও পুনর্ব্যক্ত করব যে যতটুকু দুর্ভাগ্যজনক সত্য আমরা দেখতে পাচ্ছি, এর চাইতেও পরিস্থিতিটি খারাপ হয়ে যাবে যদি আমরা এই যে সীমান্তবর্তী, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে 22টি জেলাতে ঈদের পরে সংক্রমণ বেড়েছে শতভাগ, তার মধ্যে 15টি হচ্ছে সীমান্তবর্তী এবং তার অ্যাডজাসেন্ট জেলা। অতএব এটি আমাদের 64 জেলার মধ্যে এটি একটি দেশের প্রায় 1/3 জায়গা, এবং জেলা জুড়ে সংক্রমণ 7 দিনের শতভাগ বৃদ্ধি পেয়েছে। এটাকে বিবেচনায় নিয়ে যদি এই অঞ্চলগুলো, এবং এখানে আপনারা যে প্রশ্নটি বারবার বলছেন, আমি যদিও মনে করি যে এখনো এই মুহূর্তে ভ্যারিয়েন্টের উপরে আসলে আমাদের ইন্টারভেনশন বা চিকিৎসা হয়তো নির্ভর করে না, কিন্তু আমরা এটা থেকে একটা হিন্ট পাচ্ছি যে এই বর্ডার বেল্ট জুড়ে যেহেতু সংক্রমণটি প্রথমে বাড়লো, এবং আমরা ডিসকানেক্টেড থাকার কারণে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ আছে এখনো ঢাকায়। সেই ঢাকা, নারায়ণগঞ্জের মতন শহর যেখানে 2 কোটি লোক থাকে, যদি ওইখান থেকে ওই সংক্রমণের হার আপনি খালি ভাবেন 20 থেকে 60%, বিভিন্ন জেলাগুলোতে
ওনারা বলছিলেন 13 থেকে 60%, 62% সংক্রমণের হার। এর যে কোনো একটি রেঞ্জের যদি ঢাকা শহরে সংক্রমণ হয়, তাহলে আপনারা ভাবতে পারেন যে কি অবস্থা হবে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢাকার। সেজন্য এটা আমাদের জন্য খুবই আতঙ্কের অবস্থা। আমি মনে করি আশঙ্কা যেটা আমরা আগে করেছি সেটা দুর্ভাগ্যজনকভাবে কিছুটা সত্য হয়েছে, কিন্তু ইমিডিয়েটলি আমরা এখনো বলবো যে এই জেলাগুলোকে যদি সম্পূর্ণ বিচ্ছিন্ন এখনো না করা হয়, যে জেলাগুলোতে সংক্রমণ শতভাগ সপ্তাহে বৃদ্ধি পেয়েছে চিহ্নিত করে এগুলোকে বিচ্ছিন্ন করা, এবং শুধু বিচ্ছিন্নই না, সেখানে টেস্ট যা হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে কম। আমি খুবই শক্ত শোনালেও কথাটা সত্য। অতএব এখানে টেস্টের আমাদের সামর্থ্য কিন্তু এখন অনেক বেড়েছে। মানে আজ থেকে 6 মাস 1 বছর আগে আমাদের যা সামর্থ্য তার প্রায় 5 থেকে 10 গুণ সামর্থ্য বেড়েছে, অথচ সেই পরিমাণ টেস্ট কিন্তু হচ্ছে না। তো আমরা এগুলোকে বিচ্ছিন্ন করা, প্রচুর পরিমাণে টেস্ট করা, এই দুটো দিকে নজর না দিলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছি। ডক্টর আনোয়ারুল ইকবাল, অন্তত 34টা জেলায় এরকম সংক্রমণের হার লক্ষ্য করা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সবার রেকর্ড ছাড়িয়ে গেছে, বাকিগুলো এরকম সেই যাওয়ার পথে কিনা কে জানে, এটা হয়তো সময় বলে দিবে। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশে যে সংক্রমণের হার কিছুটা কন্ট্রোলে আছে বা নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরা হচ্ছিল, এবং সামনে আমরা দেখেছি যে গতকালকেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে, পাবলিক পরীক্ষাগুলো হবে বলে এরকম একটা প্রস্তুতি চলছে। এই যখন অবস্থা, তখন আমরা কতটুকু ঝুঁকি মোকাবেলা করতে সক্ষম হব যদি পরিস্থিতি এই হয়ে থাকে? ধন্যবাদ, এবং নিউজ 24 এর সমস্ত চ্যানেল 24 এর সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, আমি ওনাদের বক্তব্য খুব ভালো মতো শুনছিলাম, এবং আপনি যখন শোনাচ্ছিলেন আমাদের মহাপরিচালক সাহেব বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি বুঝে অন্য জায়গায় লকডাউন গুলো দিবে। আজকে আবার শুনলাম নতুন ভাবে এটা হলো বিশেষ লকডাউন। তাহলে লকডাউনের অনেক প্রকারভেদ আমি দেখলাম, সফট লকডাউন, মিডিয়াম, হার্ড, এখন মানে কঠোর, এবং এখন হচ্ছে বিশেষ। এই যে লজ্জাজনক লকডাউন, এইগুলা যদি এখনো আমরা এইভাবে চলতে থাকি, একটু আগে খসরু ভাই যেটা বললেন, আমাদের দেখেন, আমি কিন্তু অবাক, এটা কিন্তু সায়েন্স লাগে না। আমরা যারা এত অনর্গল কথা বলে গেছি এই যে 14 মাস, এটা একটা সংক্রামিত ব্যাধি না হওয়ার তো কোনো কারণ আপনি কি বলতে পারবেন যে এটার কারণে হচ্ছে না? আমরা কি কোনো সেই স্টেপস নিয়েছি যে যেই কারণে আমাদের সংক্রমণটা বাড়বে না? আর ভারতের সাথে তো আমাদের পোরাস একটা বর্ডার। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগলো, দেখলাম যখন আমি সিভিল সার্জন সাহেব নিজেই মাস্ক পরে, মানে কতখানি সচেতন উনি হয়েছেন। এবং আমি একটু আবার রাজশাহীর যে ডেপুটি সিভিল সার্জন উনি যে কথাটা বললেন, দেখেন কেন্ট ভ্যারিয়েন্ট যদি আমাদের দেশে আসে, এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট যদি আমাদের দেশে আসে, ইউকে ভ্যারিয়েন্ট যদি আমাদের দেশে আসে, তাহলে ভারতীয় ভ্যারিয়েন্ট কেন আসবে না? এটা তো আসবেই, এটা আবার পরীক্ষা করার প্রয়োজন লাগে না, এটা বলারও অপেক্ষা রাখে না। কারণ কি, আমাদের যেসব বর্ডারে চৌকি আছে আমি সেটা নিয়ে অতটা চিন্তিত না, কিন্তু যেসব জায়গা দিয়ে চোরাচালানি হয়, যেসব জায়গা দিয়ে আপনার ভারতীয় লোক বাংলাদেশে এসে এমনও আছে ভাত খেয়ে আবার চলে যায়, তো এখন সেই জায়গাগুলো যদি আমি বিজিবি দিয়ে এখনই, দেখেন আমরা প্রিভেনশনের লোক, আমাদের এখনো সেইভাবে সংক্রমণ বাড়েনি জন্য যদি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আমরাও তো চাই যে বাংলাদেশে যাতে না হয়, কিন্তু আমরা কি স্টেপস নিয়েছি যে যেই কারণে হবে না? আমরা যা যা করেছি মানুষের পর্যায়ে, আমি অন্তত আমাকে নিজেকে বলছি, অন্যরা অফেন্সিভ হবেন না, আমরা তো মানুষের পর্যায়ে পড়ি না। কারণ আমাদের নেত্রী যখন বললেন যে যার যার মানে স্থানে থেকে আপনারা ঈদ করেন, কেউ কথা শুনলাম না, কিন্তু আমরা যার যার মতো যে যেখানে পারলাম গেলাম, এবং নির্লজ্জের মতো আমরা যে মার্কেটিং টার্গেটিং সবই করলাম। এখন আবার আমি শুনছি আম ও লিচু, মানে আনবিলিভেবল, জীবনের সাথে যে আমরা কি কি সাথে মিশাচ্ছি, এটার পরিস্থিতি যদি সত্যি সত্যি বলছি যদি ভারতের মতো হয়, তখন দেখবো যে আম লিচু এসব কোথায় যায়। আমি চাই না, আমি চাই যে আমি রং হই, আমি ভুল হই, কিন্তু এখনো যদি আপনার এই যে শুধু চাঁপাইনবাবগঞ্জ না, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, রাজশাহী, নওগাঁ, এই সব এরিয়াগুলো যদি, যশোর, খুলনা, আরো যারা আছে, এখনই যদি আপনি দেখেন, আমরা যদি চাই আজকে চাঁপাইনবাবগঞ্জের যেইভাবে লকডাউনটা চলছে সেটা যদি আমরা সব জায়গায় দিতে পারি, আমি কিন্তু আজকের যে আমি বিভিন্ন মিডিয়ায় দেখলাম, আমি কিন্তু তাদেরকে সেলুট জানাতে চাই। ইয়েস, কষ্ট হবে, আমি কষ্টের জন্য রেডি থাকবো, কেন? আমি জীবন বাঁচানোর জন্য। দেখেন, আমার এই অসুখটা যদি ক্যান্সারও হতো, আমি একা সেটা আমি ভোগ করতাম, আপনাকে ক্ষতি করতাম না। কিন্তু এটা এমন একটা অসুখ। ডাক্তার ইকবাল, আপনি যে লকডাউনের কথা বলছেন, সেটা কি এই বিশেষ লকডাউন অঞ্চল ভিত্তির ধরে করা হবে নাকি সামগ্রিকভাবে লকডাউনের কথা বলছিলেন?
আমি বলছি আমরা কিন্তু সবসময় বলেছি, দেখেন গত বছরে কি আমরা লকডাউনের কথা বলেছি? আপনার প্রোগ্রাম তো অনেকবার করেছি। আমরা বলেছিলাম যে কতগুলো বড় বড় শহর, সাথে মফস্বল কিছু শহর, এটা বলেছিলাম ঈদের আগে, ঠিক আছে? এগুলো আমরা লকডাউনে নিয়ে নেই। এখনো বলছি যে আপনারা যদি, আমাদের গভর্নমেন্ট যদি এখনো সজাগ না হয় যে আমরা অন্তত পক্ষে, এখন বলছি আবার অন্তত পক্ষে, এই যে আপনার প্রান্তিক মানে যেগুলো আপনার বর্ডার এরিয়া যেগুলো আছে সেগুলাকে যদি আপনি দেখেন, আজকে চাঁপাইনবাবগঞ্জে আমি বলে দিচ্ছি 50 জনের মধ্যে 24 জনের শনাক্ত হয়েছে, মানে অলমোস্ট 50%, ঠিক আছে? তাহলে 50% যদি হয়ে থাকে ওটা নিশ্চিত ধরে রাখেন অন্তত পক্ষে 65%। এগুলো আমাদের হিসাব, আমি আইসিডিডিআরবিতে ছিলাম, আমি জানি। এবং আপনি আশেপাশের জায়গায় খুসরু ভাই কিন্তু মেনশন করেছে শতভাগ, যেখানে ধরেন একটা রুগীও ছিল না সেখানে যদি 10টা রুগী হয় তাহলে কত পার্সেন্ট হয়? 0 থেকে 10, মানে বোঝেন কিভাবে বাড়ছে। ওই যে উনি বলছেন, আমরা কিন্তু সবসময় অ্যালার্ট করার জন্য কথাগুলো বলি যে আমাদের এই জিনিসগুলো যদি দেখেন, ঢাকা শহরে যে পরিমাণে মানুষ থাকে এইটা যদি ছড়ায়, আমরা কি ভারতের মতো আমরা কি অবস্থায় পড়বো? এটার জন্য কি বিশেষজ্ঞর প্রয়োজন আছে? আপনি বলেন না, এটা তো আপনার সংক্রামিত ব্যাধি, এটা তো এমন না যে আপনার হলো আমার হবে না। এই যে মাস্ক পরার কথাটা, এটাও কি আমরা বাধ্যতামূলক করতে পারছি না? আমাদের দেখেন মা বাবা কিন্তু আদরও যেমন করে, শাসন করে, শাসনের জায়গাটা এখানে নেই। মানে আমি বলতেছি যে যত নিয়ম কানুন আছে থাক, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কোথায়? ইমপ্লিমেন্টেশনটা কে করবে? সিভিল সার্জনের পক্ষে কি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব? মাস্ক পরা নেভার। এটা করবে হলো ডিসি সাহেব। ডিসি সাহেবদের নিয়ে বসে ওইখানে যদি এখনো আমরা যদি ওই প্রান্তিক জায়গাগুলোকে না আটকাই, আমরা বিপদে পড়বো। এটা জুন মাসের, আমরাই বলেছি জুন মাসের মাঝামাঝি অবস্থায় আমরা দেখতে পারবো। ডাক্তার ইকবাল, আমরা আলোচনায় ফিরছি, একটা বিরতির সময় হচ্ছে। জেলায় জেলায় করোনার সংক্রমণের দুশ্চিন্তা আমাদের আজকের আলোচনার বিষয়। সিএসআর মুক্তবাগ দেখছেন আপনারা, আলোচনায় ছিলাম। রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন আমাদের সাথে রয়েছেন, তার কাছে আরো একবার চলে যে ডাক্তার রাজিউল হক, রাজশাহীতে যে পরিস্থিতির কথা ব্যাখ্যা করছিলেন, বর্ণনা করছিলেন, আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রে রাজশাহী তো এখনো বোধহয় সেখানে যোগাযোগ ব্যাহত হয়নি, সচল রয়েছে নাকি? আন্তঃজেলা যোগাযোগ এটা পরিপূর্ণভাবে যে গত টার্মেই তো বলে দেওয়া হয়েছিল যে ইন্টারনালি চলাচল করবে। আন্তঃজেলা যোগাযোগ ওপেন আছে যতটুকু আমার চোখে পড়ে, আমি তাদের সাথে এখনো করিনি। তবে এরকম ভাবে আগে যেরকম ভিড় দেখতাম সেই ভিড়টা তো আমার চোখে পড়ে না। কিন্তু এই যে সীমান্তবর্তী জেলাগুলোর কথা বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জের কথাও একটু আগে হচ্ছিল, রাজশাহী আছে, গোদাগাড়ী আছে, এই জায়গাগুলোতে এই আন্তঃজেলা যোগাযোগ মানুষ যাতায়াত করছে না? আপনাদের চোখে তো নিশ্চয়ই পড়ে এটা। জি 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 জি, এটা যোগাযোগ। তাহলে এই যে সংক্রমণের হার যে কথা বলছিলেন, তাতে আপনাদের পর্যবেক্ষণ কি বলে যে উদ্যোগ যদি না নেওয়া হয় সেই ক্ষেত্রে সামনের যে দিনগুলো বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, আমাদের বিশেষজ্ঞ বক্তা তারাও বলছিলেন যে জুন মাসটা সামনে আরো ক্রিটিক্যাল, করোনা সংক্রমণের হার সেই ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আপনাদের জেলাগুলোতে? আমাদের জেলার ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু যেহেতু আমাদের করোনা কমিটির সভাপতি, করোনা মোকাবিলা কমিটির আমাদের সিভিল সার্জন স্যার সদস্য সচিব, সেই ক্ষেত্রে যে জেলা প্রশাসক মহোদয় কিন্তু এই বিশেষ করে এই মুহূর্তে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যেটা সীমান্তবর্তী উপজেলার জেলার সকল জায়গায় মনে হয় করা হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া থেকে যারা আসছেন তাদেরকে সবার প্রথমে কোয়ারেন্টাইন এটা নিশ্চিত করা, তারপরে তারা হচ্ছে জনসমাগমে ঢুকবে, মিনিমাম 14 দিনের একটা কোয়ারেন্টাইনে তারা থাকা, এটা এনশিওর করা। এটা মানুষ সহযোগিতা করছে, কেননা আমরা যশোরের মতো জায়গায় দেখেছি যে 10 জনের এর আগে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এই জায়গায় আপনারা সহযোগিতা পাচ্ছেন মানুষের? আসলে তাদেরকে এখানে আমরা মনে হয় এত বেশি সহযোগিতাপূর্ণ না, যতটুকু আমার পেছনের অভিজ্ঞতা বলে। তাদেরকে আসলে অনেকটা বাধ্য করার মতোই করার ব্যবস্থা করা হচ্ছে, তাছাড়া তো অন্য কোনো অপশন আমার মনে হয় না এত বেশি যে ইজি হবে বিষয়টা। এখন আমাদের পুলিশ প্রশাসন অনেক বেশি সহায়তাপূর্ণ আচরণ ওনাদের সবসময় থাকে, আমরা কিন্তু খুব বেশি হেল্প পাই ওনাদের। ওনারা এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের জেলা প্রশাসক মহোদয় কিন্তু উদ্যোগটা অনেক উদ্যমী এবং সকল বিষয়ে আমাদের সাথে কন্টিনিউয়াসলি
এবং পুলিশ প্রশাসনের সাথে, এবং কন্টিনিউয়াসলি যে বিভিন্ন সমস্যা উদ্রেক হলেই সকলের একটা কম্বাইন্ড যে কমিটির কাজ, সাথে সাথে বসে যে কি ব্যবস্থা নেওয়া যায় পরামর্শক্রমে সেই ব্যবস্থা তড়িৎ গতিতে উনি ব্যবস্থা নেন। জি, অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, আপনার কাছে যাই। সাংবাদিকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজ যে মন্তব্য করেছেন যে সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ যদি আরও বাড়ে প্রয়োজনে লকডাউন দেয়া হবে, ঠিক পরিস্থিতি কোন দিকে গড়ালে লকডাউন আবার আসতে পারে বা আমরা হয়তো সেই জায়গায় আরও একবার ফেরত যাব কিনা? ঈদ উল ফিতর গেছে, যেটা নিয়ে আপনারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, বলতে বলতে কিন্তু ঈদ উল আজহাও সামনে চলে আসবে। আসলে তো মানে একটা ব্যাপার, মানে মহাপরিচালক মহোদয় যেটা বলেছেন যে পরিস্থিতি হলে ভাইরাসের আগে যেতে হবে, মানে ভাইরাসের পেছনে দৌড়ালে তো জীবনও জিততে পারবো না আমরা আসলে। অতএব আমরা এই সিগন্যালটা ধরতে পারাটা হচ্ছে আসল, যে আসলে ভাইরাসটা মুভ করছে, স্প্রেড করছে। আমরা যদি অপেক্ষা করি যে এইটা এত, তাহলে কিন্তু বলতে হবে যে আমরা 9% ক্রস করলে আমরা লকডাউন দিব, বা 7% ক্রস করলে, মানে এরকম সুনির্দিষ্ট একটা টার্গেট অনুযায়ী ওনারা বলতে পারে, যেটার একটা সাইন্টিফিক বেসিস থাকতে হবে, এটার আর নট অনুযায়ী এটা টার্গেট ফিক্স করতে হবে, নাকি সায়েন্স তো এটা একটা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এইভাবে না বলে এটাকে যদি এরকম করা যায়, আমার কাছে অ্যাপারেন্টলি এখন পর্যন্ত মনে হচ্ছে যে বর্ডার বেল্টের সবগুলোকে ডিসকানেক্ট করা এটা একেবারে জরুরি হয়ে গেছে। আর আমার সবচেয়ে অবাক লাগে এই যে সমস্ত আলোচনা হলো, খেয়াল করবেন এই দেশে যে এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, বিশাল স্কুলের শিক্ষক আছে, তাদের ধর্মীয় নেতারা আছে, একবারও কি আমরা তাদের কথা শুনতে পেলাম? মনে হচ্ছে ডিসি, সিভিল সার্জন, পুলিশ, বিজেপি মিলে বোধহয় ব্যাপারটা ঘটে যাবে। একটি দেশে এরকম একটি মহামারী মোকাবেলায় তাদের সম্পৃক্ততা যদি নিশ্চিত করা না যায়, তাহলে এই রিমোট গ্রামের মানুষকে পরীক্ষা করবেন কিভাবে? উনি কিভাবে মাস্ক পরবেন? আর উনি কিভাবে বা পরীক্ষা করার জন্য বুঝে ফেলবেন যে পরীক্ষাটা করা জরুরি? অতএব আমি মনে করি যে এই ইন্টারভেনশন যখন লকডাউন ডিসকানেকশনের পাশাপাশি এটাকে কানেক্ট করতে হবে মানুষের সঙ্গে, এলাকা হিসাবে ডিসকানেক্ট করতে হবে বড় শহরের সঙ্গে, আর কানেক্ট করতে হবে গ্রামের মানুষের সঙ্গে। তা কিরকম কানেক্টিভিটি? যেন তারা পরীক্ষা করানো যায়, এবং পরীক্ষা ছাড়া আসলে এই যে সংখ্যায় পরীক্ষা হচ্ছে এগুলো পৃথিবীতে সবচেয়ে কমে, আগেও বলেছি। এইরকম চললে কিন্তু আমরা কোনোভাবেই ধারণাটাই স্পষ্ট হবে না। এবং পরীক্ষা বাড়ানোর খুবই সহজ পদ্ধতি আছে, এখন অ্যান্টিজেন টেস্ট আছে, এটা ঘরে ঘরে দিয়ে দেওয়া যায়, এটা তো কোনো দক্ষতা লাগে না করতে কাজটা। অতএব আমরা আশা করবো যে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে লক্ষ লক্ষ অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা করবে। আপনারা যদি পৃথিবীর বা আশেপাশের দেশগুলো, আমরা পৃথিবীর উদাহরণ দিলে আবার মনে করে আমেরিকার উদাহরণ কেন? আরে বাবা, ভারতের মতো দেশে যদি পশ্চিমবাংলার উদাহরণ দেখি আমরা, তাহলে তো তার তুলনায় তো আমরা এখন পর্যন্ত তার 3 ভাগের 1 ভাগ টেস্ট করতেছি, আমাদের জনসংখ্যা তার দ্বিগুণের মতো। তাইলে এই জিনিসগুলোকে তো আসলে অ্যাড্রেস করা দরকার। অতএব আমার কাছে মনে হয় যে মানে মহাপরিচালক মহোদয় যেটা বলেছেন, এটাকে মানে আবারও অপেক্ষা না করে এখনই ডিসকানেক্ট করা উচিত, এক কথায়। সাইদুর স্যারের সাথে আমি কিছু কথা অ্যাড করতে চাই। অবশ্যই করুন। জি, আসলে এটা কিন্তু আপনি যথার্থই বলেছেন, এবং সেটারই সুবাদে আমাদের কিন্তু 9টা উপজেলা, সেখানে কিন্তু প্রায় 3টা উপজেলা জিন এক্সপার্ট মেশিন মানে ইনস্টল করা হয়েছে, এবং সেখানে কিছু কাজ শুরু হয়েছে, এবং প্রায় 6টা উপজেলায় এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, এবং এটা কিছু কিছু ভালো রান করছে, এবং রিসেন্টলি আমাদের প্রায় 50,000 অ্যান্টিজেন কিট চলে এসছে, যেটা খুব দ্রুত খুব 9টা উপজেলাতে ডিস্ট্রিবিউট করে এটার আবার ওইটার সাথে এটা আবার ভালো মতো কাজ শুরু করবে আবার। এটা আপনার জ্ঞাতার্থে একটু বলে রাখলাম, যেটা আপনি প্রসঙ্গটা তুলে খবর। অবশ্যই চমৎকার, নিঃসন্দেহে একটা সুখবর। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাদের যে হিসেব, মহামারী নিয়ন্ত্রণই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে বা দেশের উদ্দেশ্য হয়ে থাকে, সবার উদ্দেশ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আগামী 4 সপ্তাহ বা 6 সপ্তাহের হিসেব কি বলছে? কোন দিকে যাচ্ছি আমরা? আমি বলি, আসলে দেখেন এই যে একটু আগে আমাদের যে রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন বললো, প্লাস আমরা মিডিয়ায় প্রত্যেক দিন শুনি আজকে কমেছে, কালকে বেড়েছে, পরশু কমেছে, এইভাবে কিন্তু আসলে ডেটা কালেকশন করা মানে বলা উচিত না। কারণ কি, অন্তত পক্ষে 1 মাস অথবা 3 উইকস খুব যদি আপনি চান, সেটার একটা অ্যাভারেজ বললে তখন কিন্তু বোঝা যায়। ধরেন আমরা 2 দিন আগে দেখলাম 40 জন, গতকালকে দেখলাম 17 জন, আজকে 22 জন, তাহলে কি আমি বলবো যে মৃত্যু কমে গেছে বা আক্রান্তর হার কমে গেছে? না। তাহলে যদি দেখেন আমরা কিন্তু 2-2.5 3 3.5-এও চলে এসেছিলাম, তাহলে তো এখন আজকের যদি আমি ধরি 8.5, মাঝখানে ছিল 10, এইভাবে কিন্তু আসলে আপনার সায়েন্টিফিক কাজ করে না।
কাজটা করে এইভাবে, অন্তত পক্ষে আপনি 3 সপ্তাহ বা 1 মাসের একটা ডেটা সেট নিয়ে সেটাতে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে, আর আমরা যে জুন মাস করছি, কেন জুন মাস করছি? হঠাৎ আমরা মে বললাম না, জুলাই বললাম না, জুন কেন? দেখেন, আমাদের 14 তারিখে ঈদ হয়েছে, তার 2-3 দিন আগে থেকে মানুষজন বাড়িতে আসা যাওয়া, মার্কেটিং যা যা করার করেছে। কিন্তু ধরেন আমি সংক্রামিত একটা লোক, আমার থেকে আপনার ফার্স্ট ডেতেই যে যাবে এরকম কোনো কথা নেই কিন্তু, ঠিক আছে? আপনার হতে আপনার এটা ক্লিনিক্যালি আসতে গেলেও আপনার 14 দিন লাগতে পারে। আবার আপনি যে প্রথম দিনই আমার সাথে সংক্রমিত হয়েছেন তা না, আপনি দেখা গেল আমি ফেরার দিন বাড়ি থেকে আপনি 13তম দিনে আপনি হয়েছেন। যেই কারণে আমরা বলছি জুনের মিড জুনটা বলা হচ্ছে সেই কারণে, এবং সেই সময় যদি না হয় তাহলে আমরা বলতে পারি যে আমরা খুবই ভাগ্যবান, যে কিন্তু কোনো স্টেপস আমরা নেই। আর আমাদের একটু আগে যে আমার খুবই শ্রদ্ধেয় যে আমাদের খসরু ভাই যেটা বললেন, এই আমরা যে ঢেউ করি, ঢেউ নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু ঢেউয়ের আগে থাকতে হবে, ঢেউয়ের পিছনে থাকলেই আপনি বিপদে পড়বেন। আমাদের কি করা উচিত আমি আবার বলি, আপনার চ্যানেলে আমি প্রচুর বার বলেছি, আমাদের কিন্তু অক্সিজেনের ব্যবস্থাটা অগ্রিম ভাবে করে রাখা উচিত। একটা অক্সিজেন প্লান্ট করতে কিন্তু বেশি সময়ও লাগে না, বেশি টাকাও লাগে না, কিন্তু অক্সিজেনের ঘাটতি হবে না এরকম বক্তব্য তো আমরা পেয়েছি, এবং হিসাব নিকেশও তাই বলে, নয় কি? জি জি, এটা দেখেন, এইটা এমন একটা, আপনারাও তো আজকে 14 মাস ধরে আমাদের সাথে অনর্গল টকশো করলেন, মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, পৌঁছানো আমাদের যে তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো, আপনারা কি কম চেষ্টা করেছেন? আমাদের দেখেন সব সময় বলা হয় আমরা সব স্বয়ং সম্পূর্ণ আছি। দেখেন এপ্রিলের ফার্স্ট উইক, সেকেন্ড উইকে যখন আমরা একটা বড় ধাক্কা খেলাম তখন কিন্তু সবাই চুপ, কিন্তু আবার যখনই কমে যায় তখনই বলে আমরা কন্ট্রোল করে ফেলেছি। কি দিয়ে কন্ট্রোল করলেন? আপনার স্টেপসটা কি? সায়েন্টিফিক ব্যাখ্যা তো দিতে হবে যে আমি এই স্টেপসটা নিয়েছিলাম, এই স্টেপসের পরিবর্তে আমার এইটা কন্ট্রোল হয়েছে। যেটা আবারও আমরা বলি, আমাদের এখন প্রধান অস্ত্র যেহেতু ভ্যাকসিন এখনো আসে যাবে, আমি কিন্তু ভ্যাকসিন নিয়ে অতটা চিন্তিত না, এই কারণে টুডে টুমোরো এটা আসবে, কিন্তু আমাদের যে জনগোষ্ঠী ওনাদেরকে কিন্তু সম্পৃক্ত করা হয়নি সেইভাবে। গভর্নমেন্ট থেকে বলেন, এই যে খসরু ভাই 2টা পয়েন্ট বললো, আসলেও কি শুধু ডাক্তার আর আপনার পুলিশ আর বিজিবি এই দিয়ে কি আমরা করোনা কন্ট্রোল করব? আমাদের যে ধরেন ধর্মীয় নেতা আছে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, এমপিরা যারা আছেন, তারপরে কাউন্সিলর যারা আছেন, তারা কি এই সম্পৃক্ততা যদি মানুষের মধ্যে না করা হয়, আমরা যে দেখেন, আমি নিজেই বললাম যে এই যে মাস্কটা এখন কি বাধ্যতামূলক করা উচিত না বলেন আপনি? কারণ কি আমাদের দেশে মাত্র এই যে যতই ভ্যাকসিন কার্যক্রম আমরা বললাম, হ্যাঁ এটা তো গেল স্বাস্থ্যবিধির কথা, এটা আপনারা বরাবরই শুরু থেকে বলে আসছেন, আমরাও প্রচার করে আসছি। টিকা নিয়ে কিছু আপডেট আসছে, আপনারা দেখেছেন যে সিনোফার্মার ভ্যাকসিন, ফাইজারের ভ্যাকসিন নিয়েও আলোচনা হচ্ছে, রাশিয়া চীনের ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে। এই টিকা প্রসঙ্গ এবং টিকা নিয়ে যে ঘাটতি ছিল সেটা মোকাবেলা করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। সার্বিকভাবে টিকার সংকট রয়েছে সারা বিশ্বে, সেটাও সবাই জানেন। এটা নিয়ে একটু দুজনের কাছে একটু মন্তব্য নিতে চাই শেষ করার আগে। খসরু ভাই বলেন। জি আচ্ছা, ঠিক আছে, যে ব্যাপারটা ঘটছে, আমরা এই গত 2 দিন যাবত তো আমরা খুবই ইতিবাচক অনেক খবর শুনতে পাচ্ছি। প্রথমে শুনলাম আমরা যে 1.5 কোটি সাইনোফার্মের ভ্যাকসিন কনফার্ম হয়েছে, 50 লক্ষ করে 3টি চুক্তিতে 3বারে আসবে। তারপর আজকে আমরা জানলাম যে কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় ফাইজারের আজকে প্রথম হচ্ছে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং তার পাশাপাশি আমরা শুনলাম যে কোভ্যাক্সের ফার্স্ট শিপমেন্ট চলে আসবে। তো দুটোই খুবই পজিটিভ খবর। এই পৃথিবীব্যাপী ভ্যাকসিন সংকটের সময় এটি সংগ্রহ করতে পারা, এটা একটা বড় ধরনের সাফল্য। কিন্তু আমরা মনে করি যে এই সংখ্যাগুলো মনে রাখা দরকার, যে 1.5 কোটি, 1 লাখ বা 6 লাখ এই ধরনের সংখ্যা আসলে বাংলাদেশের জন্য আসলে এটা ভ্যাকসিনেশন হিসেবে কতটুকু কার্যকর, এবং সেগুলোর আবার আমরা যদি সারা দেশব্যাপী ছড়িয়ে যায় তখন আসলে এটি ডাইলুটেড হয়ে যায় আরো বেশি। আমরা এই জায়গাটা বলবো যে যখন সীমিত সংখ্যক ভ্যাকসিন, তখন আসলে বেশি বয়সী মানুষ যারা নাকি বেশি আক্রান্ত হয় তাদের উপর, এবং যেই শহরগুলো বেশি আক্রান্ত হয় সেখানে প্রয়োগ করার এই কৌশলগত পরিবর্তনটি করা দরকার। এবং ফাইজারের ভ্যাকসিনটির ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ডোজের যে সংকটটি আছে, আমার মনে হয় ফাইজারের ভ্যাকসিনটি ইতিমধ্যে পাবলিশড হয়েছে যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বায়োনটেক ব্যবহার করার একটি মোটামুটি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ পাবলিশ হয়েছে। অতএব যেটুকু ফাইজার পাওয়া যাবে সেটাকে ওই উদ্দেশ্যে ব্যবহার করাটাই ভালো হবে, এবং এর পাশাপাশি যেগুলো আসবে সেগুলো, তাতে এটা একটা মোটামুটি এভিডেন্স বেসড একটা ভ্যাকসিন চয়েস হবে আর কি।
সো আমাদের একটা কৌশলগত বেশ কিছু পরিবর্তন খুবই জরুরি ভিত্তিতে নেওয়া দরকার। সংগ্রহের সাফল্যটা তাহলেই শুধুমাত্র ট্রান্সলেটেড হবে ইনটু এ বেনিফিট অথবা ট্রান্সলেটেড হবে ইনটু এ প্রোটেকশন। আদারওয়াইজ আবারও এটা মানে হারিয়ে যাবে আর কি। 17 কোটি মানুষের মধ্যে 1.5 কোটি ডোজ ভ্যাকসিন, এটা যদি ওইভাবে ডিসপার্সড অবস্থায় দেওয়া হয় এবং আবারও যদি আনপ্রোটেক্টেড সেকেন্ড ডোজ থাকে, তাহলে আসলে আমার এটার কোনো বেনিফিট পাবো না। এই কানেকশন আমি একটা ছোট্ট কথা বলে রাখতে চাই আজকে, সেটা হচ্ছে ভ্যাকসিন সংগ্রহ এবং যেই পদ্ধতিতে দুনিয়া জোড়া দেওয়া হচ্ছে, এটা শুনতে একটু শব্দ শোনাবে, এরকম লম্বা মেয়াদে ভ্যাকসিনেশন ভ্যারিয়েন্টের উদ্ভব ঘটাতে সাহায্য করবে। এই অল্প মানুষকে ভ্যাকসিনেট করে আস্তে আস্তে ভ্যাকসিনেশন করলে তাতে আরো সিলেক্টিভ প্রেসার দিয়ে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন আরো বেশি তৈরি হবে। অতএব বেশি ভ্যাকসিন সংগ্রহ করে সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বশক্তি দিয়ে ভ্যাকসিনেশন করতে হবে আসলে। অতএব এটি একটি মৌলিক পরিবর্তন, দুনিয়া জোড়াই এটা আসলে ভুল, এক ধরনের ভুল হয়েছে। আমরা আশা করব বাংলাদেশ এই ব্যাপারে স্মার্ট হবে এবং বাংলাদেশ পৃথিবীকে এই নতুন পথটি দেখাবে যে স্বল্পতম সময়ে সম্ভাব্য সর্বশক্তি দিয়ে একটি বিশেষ অঞ্চলকে সম্পূর্ণ ভ্যাকসিনেট করা, এটি হবে আইডিয়াল ভ্যারিয়েন্ট অফ কনসার্নের উদ্ভব থামানোর জন্য। আচ্ছা, ডাক্তার আনোয়ারুল ইকবাল কি যোগ করবেন? জি, আমি বলতে চাচ্ছি এটাই যে দেখেন, এই খুসরু ভাই যেটা বললেন, আমি জাস্ট একটা দেশের উদাহরণ দিয়ে বলছি। থাইল্যান্ড এখন পর্যন্ত কিন্তু ভ্যাকসিনেশন করে নাই, কাউকে করে নাই, কিছু কিছু মানুষ করেছে সামান্য। তারা করেছে যে তারা ঠিক করেছে যে জুনের প্রথম থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে অল মানুষকে দিয়ে দেবে, সব, কোনো ইয়ে নাই। দেখেন এই হচ্ছে প্ল্যানিংটা, এইটা কি বলে স্টেপস। তারা কি করেছে, বিভিন্ন দেশ থেকে এই ধার কর্য করে বা কিনে ভ্যাকসিন আনেনি। তারা যেটা করেছে যে তারা অ্যাস্ট্রাজেনেকার প্ল্যান্ট করেছে এবং চাইনিজ একটা কোম্পানির প্ল্যান্ট করেছে, তাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং ওই যে বললাম জুন থেকে শুরু করে জানুয়ারির মধ্যে দিবে। এই যে ধরেন আমরা যে 4% ভ্যাকসিন মাত্র দিয়েছি, হ্যাঁ, এখন দেখেন এই ভ্যাকসিন যেটা আমরা একটা সাইকেলের মধ্যে যদি না দেই, আমরা যদি একটা চক্রের মধ্যে না দেই, তাহলে কিন্তু কোনো প্রোটেকশনই কাউকেই দিবে না। এটি হচ্ছে ইস্যুটা, এবং সেটাই আপনি পুরো বিশ্বকেও ধরতে পারেন যে আজকে আমরা বলছি যে আমেরিকা 60% দিয়ে দিয়েছে, কানাডা 60% দিয়ে দিয়েছে, বাট যখনই আপনি জীবিকার জন্য বিভিন্ন দেশকে আবার খুলে দিবেন, এই পুরো বিশ্বকে যদি আপনি একটা ফ্যামিলি ধরেন, তার 70% যদি ভ্যাকসিনেটেড এট এ টাইম, মানে ওই টাইম ফ্রেমের মধ্যে যদি না হয়, তাহলে কোনো কাজে আসবে না, কোনোটাই আসবে না। যেই কারণে আমি প্রথমেই বললাম আমি ভ্যাকসিন নিয়ে অত চিন্তিত না। যেটা আমাদের প্রধান ভ্যাকসিন সেটা হচ্ছে মাস্ক। আপনি মাস্কটা পরান, জোর করে পরান। এখন সময় এসছে যে মা বাবা যেন একটু বাচ্চাদের শাসন করে। আমি এটা গভর্নমেন্টকে বলছি, আমি প্রধানমন্ত্রী নেত্রীকে আমি বলছি, অনুরোধ করছি যে এখন শাসনের সময় এসেছে। আদারওয়াইজ আমাদের অবস্থা যদি ভারত কিংবা নেপালের মতো হয়, এই দুর্ভোগটা কে পোহাবে বলেন? এবং এই যে আমরা যদি সেই প্রবলেমে পড়ি, দেখেন অক্সিজেনের কথাটা আমি কেন বললাম, এই অক্সিজেনের কারণে আল জাজিরার গতকালকের, আমি জাস্ট এটা বলে দিচ্ছি, 2 মিনিটও নিব না, ওরা বলছে আমার সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের কারণেই কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস গুলো বেড়ে গেছে ভারতে। জি জি, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক আজকের মধ্যে এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন হন, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।